হাই, আজকে আমরা যেহেতু তোমাদের পরীক্ষা খুব কাছে গেছে ক্লাস 11-এর বা 12-এর, তো আমরা ক্লাস 11 এবং 12-এর এখন থেকে প্রত্যেকটি ইউনিট ওয়াইজ এমসিকিউ রিভিশন করব। আজকে আমরা 11-এর যে ফার্স্ট ইউনিট রয়েছে অর্থাৎ একক ও পরিমাপ, তো সেখান থেকে আমরা 10টি এমসিকিউ প্র্যাকটিস করব এবং পরবর্তী ক্লাসে আমরা পরের ইউনিট অর্থাৎ একমাত্রিক গতি ইউনিট থেকে আমরা 10টি করে এমসিকিউ প্র্যাকটিস করব। এইভাবে আমরা প্রত্যেকটি ইউনিট থেকে 5টা ইউনিট থেকে আমরা কি করব, 10টি করে এমসিকিউ প্র্যাকটিস হয়ে গেলে তারপরে আমরা কিন্তু ফুল সেট এমসিকিউ প্র্যাকটিস করতে থাকবো। তো চলো আজকে প্রথম ইউনিটে আমাদের যে এমসিকিউগুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। চলো শুরু করা যাক। তো এখানে আমরা 10টি এমসিকিউ প্রত্যেকটা ইউনিট থেকে প্র্যাকটিস করব। আজকে আমরা ক্লাস 11 এর অর্থাৎ সেমিস্টার 1-এর ইউনিট 1 নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, প্রথম প্রশ্নে কি বলা বলছে যদি পি কিউ আর বিভিন্ন মাত্রাযুক্ত, অর্থাৎ পি কিউ আর এর মাত্রা কিন্তু আলাদা হবে, ভৌত রাশি হয়, তবে নিচের কোনটি অর্থবহ ভৌত রাশি নয়, অর্থাৎ কোনটি এখানকার ভৌত রাশি হতে পারে না। তো আমাদের যে মাত্রা বিশ্লেষণের থেকে আমরা যে জিনিসগুলো জানতে পারি, যেমন সমজাতীয় রাশি হলে তবেই তাদের মাত্রা কি হতে পারে, যোগ বা বিয়োগ হতে পারে, এবং ভিন্ন জাতীয় রাশির মধ্যে কি হতে পারে, গুণ বা ভাগ হতে পারে। তো এখানে আমরা অপশনগুলো দেখে নিই যে কোনটা কোনগুলোর মাত্রা একই এবং কোনগুলোর মাত্রা একই হবে না, অর্থাৎ কোনটার ইকুয়েশন সম্ভব হতে পারে এবং কোনটা সম্ভব নয়। তো আমাদের যে নিয়মটা এখানে প্রযোজ্য হবে সেটি আমরা এখানে একটু লিখে নিই যে সমমাত্রা বিশিষ্ট রাশি যোগ বা বিয়োগ হয়, এটি একটি নিয়ম, এবং ভিন্ন মাত্রা বিশিষ্ট রাশির গুণ বা ভাগ হয়। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পি ও কিউ যেহেতু গুণ আকারে আছে, তাহলে কি বলা যেতে পারে, পি ও কিউ এটি সম্ভব হতে পারে। এবং বি নাম্বার অপশনে দেখো পি কিউ তো গুণ আকারে আছে এবং আর কিন্তু ভাগের আকারে আছে। আচ্ছা, তারপরে দেখো সি নাম্বার অপশনে পি থেকে কিউ কিন্তু বিয়োগ হচ্ছে, যেহেতু এখানে বলে দেওয়া হয়েছিল যে পি কিউ আর এদের মাত্রা কিন্তু বিভিন্ন, তাহলে মাত্রা যদি বিভিন্ন হয় তাহলে যেমন এখানে গুণটা সম্ভব, এখানে গুণ করার পর এখানে আর দিয়ে ভাগ করা হয়েছে, এটাও সম্ভব। এখানে যেটা দেখানো হয়েছে যে পি থেকে কিন্তু কিউ কি করা হচ্ছে, বিয়োগ করা হচ্ছে, কিন্তু আমাদের নিয়ম কি যে সমমাত্রা বিশিষ্ট রাশির যোগ বা বিয়োগ হতে পারে, যেহেতু এদের মাত্রা কি ভিন্ন, তাই এখানে যোগ বা বিয়োগ হতে পারে না। তাহলে এই অপশনটি আমাদের অর্থবহ ভৌত রাশিকে প্রকাশ করছে না। ডি নাম্বার অপশনে দেখতে পাচ্ছি কিউ স্কোয়ারকে আর দিয়ে ডিভাইড করা হয়েছে, অর্থাৎ এটিও সম্ভব হতে পারে। তাহলে আমাদের বলেছিল যে কোনটি অর্থবহ ভৌত রাশি নয়, তাহলে সি নাম্বারটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তীতে।
বলছে একটি ভৌত রাশিকে এন ইউ দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এন হলো রাশিটির মান, ইউ হলো তার একক। রাশিটিকে যদি অন্য কোনো এককে প্রকাশ করা হয় তাহলে বলছে এন ইউ এর সমানুপাতি হবে, এন ওয়ান বাই ইউ এর সমানুপাতি হবে, এন ওয়ান বাই ইউ স্কোয়ারের সমানুপাতি হবে, এন হবে ইউ এ স্কোয়ারের সমানুপাতি। তো আমরা কি জেনেছিলাম যে কোনো একটি ভৌত রাশিকে সঠিকভাবে প্রকাশ করতে গেলে আমাদের দুটো জিনিস দরকার পড়ে, একটি হচ্ছে একটা সাংখ্যমান এবং দ্বিতীয় হচ্ছে তার একক। অর্থাৎ সঠিক পরিমাপ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম এন অর্থাৎ সাংখ্যমান এবং তার একক। অর্থাৎ সঠিক পরিমাপকে প্রকাশ করতে গেলে আমাদের দরকার হয় একটি সাংখ্যমান এবং তার একক। এবং যেহেতু কোনো একটি রাশির পরিমাপ যে কোনো পদ্ধতিতে তার পরিমাপটা বা পরিমাণটা তো একই থাকবে, অর্থাৎ এন ইউ ইকুয়াল টু কি হবে, ধ্রুবক হবে। যেহেতু এন ইউ অর্থাৎ সাংখ্যমান এবং এককের গুণফল ধ্রুবক, অতএব আমরা এখান থেকে কি লিখতে পারি যে এন ইউটা এইদিকে নিচে চলে গেলে কি হবে, ধ্রুবক বাই ইউ। এবার আমরা কি জানি যে ইকুয়াল সাইন ধ্রুবক উঠে গেলে কি হয়, প্রপোর্শনালিটি সাইন চলে আসে, তাহলে এন প্রপোর্শনাল ওয়ান বাই ইউ। অর্থাৎ সাংখ্যমানের সাথে একক হচ্ছে ব্যস্তানুপাতে আছে। কিরকম, যেমন আমরা একটা উদাহরণ যদি নিই, যদি বলা হয় যে দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার, 1 মিটার ইকুয়াল টু সিজিএস এ করলে কত হয় 100 সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে এবং এটি হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে। তো দেখো এসআইটা হচ্ছে আমাদের কি বড় একক আর সিজিএসটা হচ্ছে ছোট একক। তো যখন একক অর্থাৎ মিটার যখন বড়, তখন তার সামনে যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ 1 সেটি কিন্তু ছোট হচ্ছে। আবার এখানে দেখো যখন এককটা কি হলো, ছোট হয়ে গেল অর্থাৎ সেন্টিমিটার হয়ে গেল, তখন তার সাংখ্যমানটা কি হচ্ছে, বড় হচ্ছে। অর্থাৎ এককের সাথে তার সাংখ্যমান সবসময় ব্যস্তানুপাতে থাকে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হয়ে যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সি নাম্বার অপশন, অর্থাৎ এন হবে 1 বাই ইউ এর সমানুপাতি। এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তীতে। এখানে বলা হয়েছে একটি কণার গতিবেগ ভি সময় টি এর সঙ্গে ভি ইকুয়াল টু এটি প্লাস বি বাই টি প্লাস সি সমীকরণের দ্বারা পরিবর্তিত হয়, যেখানে এ বি সি হলো ধ্রুবক। তাহলে এ বি সি এর মাত্রা বের করতে বলা হয়েছে। তো আমরা যখন ক্লাস করেছিলাম তখন দেখেছিলাম যে এরকম টাইপের নিউমেরিক্যাল সলভ করার জন্য আমাদের যে নীতিটি প্রযোজ্য হয় সেই নীতিটিকে বলা হয় কি হোমোজেনিটি প্রিন্সিপাল বা সমমাত্রিক নীতি। হোমোজেনিটি প্রিন্সিপাল বা সমমাত্রিক নীতি। এই নীতিতে কি বলা হয়, এই নীতিতে বলা হয় যে কোনো সমীকরণের প্রত্যেকটি পদের মাত্রা কি হবে, একই হবে। এখানে পদ বলতে কি বোঝানো হচ্ছে, পদ বলতে এটি একটি পদ, এটি একটি পদ এবং এটি একটি পদকে বোঝানো হচ্ছে। অর্থাৎ ভি হচ্ছে বেগ, তাহলে বেগের মাত্রার সাথে এটি এর মাত্রা কি হবে, একই হতে হবে। আবার ভি এর সাথে বি বাই টি প্লাস সি এর মাত্রা কি হতে হবে, একই হতে হবে। তার আগে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যেটা একটু আগেই করানো হলো, অর্থাৎ সমজাতীয় রাশির সাথে সমজাতীয় রাশিরই যোগ বা বিয়োগ হতে পারে, তেমনই সমজাতীয় রাশির মাত্রা একই হয় বলেই ওদের মধ্যে যোগ বা বিয়োগ হতে পারে, আর ভিন্ন জাতীয় রাশির মধ্যে কি হতে পারে, গুণ বা ভাগ হতে পারে। তাহলে প্রথমেই আমরা দেখে নেব যে সি যে ধ্রুবকটা আছে তার সাথে যোগ আকারে কে আছে। এই সি ধ্রুবকের সাথে যোগ আকারে আছে টি, টিটা হচ্ছে কি সময়। তাহলে
টি যেহেতু সময়, তাহলে সিও কি হবে, সময় হতে হবে, কারণ সমজাতীয় রাশির সাথেই সমজাতীয় রাশির যোগ হতে পারে। অর্থাৎ টি ইকুয়াল টু যদি আমরা সি লিখে দিই, তাহলে টি এর মাত্রা তো ক্যাপিটাল টি হচ্ছে, তাহলে টি ইকুয়াল টু সি বা সি ইকুয়াল টু ক্যাপিটাল টি, এবং মাত্রা লেখার যে নিয়ম আছে থার্ড ব্র্যাকেট বা বক্স ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, অর্থাৎ সি এর মাত্রা আমরা পেয়ে গেলাম। এবার চলো এই পদগুলোকে কম্পেয়ার করে করে বাকিগুলো বের করি। তাহলে আমরা কি লিখতে পারবো, যে ভি এর মাত্রার সাথে এটি এর মাত্রা সেম হবে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এ ইকুয়াল টু কি লিখতে পারি, ভি ডিভাইড টি লিখতে পারি। ভি বলতে কি বোঝানো হচ্ছে, বেগ, বেগ বলতে সরণ বাই সময়, তাহলে সরণ এল বাই সময় মানে টি ইনভার্স, এবং এখানে আরেকটি সময় রয়েছে, তাহলে নিচে টি, এই টিটা উপরে চলে গেলে কি হবে, এল টি ইনভার্স 2 হয়ে যাবে। তাহলে এটি হলো আমাদের এ এর মাত্রা। তাহলে আমরা হচ্ছে সি এবং এর মাত্রা পেয়ে গেলাম। এবার আমরা বের করব হচ্ছে বি এর মাত্রা। তো কি বলা হলো এখানে, যে যেহেতু এটা সময়, সময়ের সাথে সময় যোগ হয়েছে, তার মানে নিচে এখন কি আছে, সময় আছে, উপরে বি আছে, তার মানে বেগের মাত্রা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বি ডিভাইড সময়ের মাত্রা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভি ইকুয়াল টু হচ্ছে বি ডিভাইড সময়, বা বি ইকুয়াল টু লিখতে পারি ভি ইন্টু সময়। ভি বলতে বেগ, বেগের মাত্রা কি, এল টি ইনভার্স 1, এবং সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে এই টি এর সাথে এই টি কেটে যাচ্ছে, আমাদের থাকছে শুধু এল, তাহলে বি এর মাত্রা হয়ে গেল এল, অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রা। এইভাবে আমরা হচ্ছে এ, বি এবং সি এই তিনটি রাশির মাত্রা বের করে নিলাম। এবার দেখো অপশন কোনটা ম্যাচ করছে। এর মাত্রা তাহলে হচ্ছে এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2 এখানে রয়েছে এবং এখানে রয়েছে। তারপরে দেখো বি এর মাত্রা এল, এখানে এল টি রয়েছে, এখানে এল রয়েছে, তাহলে আমাদের ডিতে চলে আসছে আমাদের ম্যাচিং। এরপর দেখে নি সি এর মাত্রা টি, তো এখানে এল দেওয়া আছে, তাহলে তো এটি হচ্ছে না, আর এখানে দেওয়া আছে টি, অর্থাৎ এটি আমাদের ম্যাচ করছে, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে। আচ্ছা দেখো এখানে কি বলছে, যে বল এফ, দৈর্ঘ্য এল এবং ভর এম কে মৌলিক রাশি বলা হচ্ছে। আমরা তো জানি যে সেই পদ্ধতিতে 7টি মৌলিক রাশি আছে, কিন্তু এখানে বলকেও মৌলিক রাশি ধরে নিতে বলেছে। তো ধরে নিতে বলেছে, তো ধরে নাও, তারপরে দেখা যাবে কি হচ্ছে। এবং দৈর্ঘ্য তো এল মৌলিক রাশি হয়, ভর তো মৌলিক রাশি হয়, শুধু আমাদের এক্সট্রা করে তাহলে বলকে কি বলছে, যে এটাকে মৌলিক রাশি হিসেবে ধরে নাও। তাহলে সময়ের মাত্রা নির্ণয় করতে বলেছে। তো বল, ভর এদের সাথে কোনো সম্পর্ক যদি জানা থাকে, তাহলে সেটিকে আমরা প্রথমে লিখবো, তো সেখান থেকে আমরা সময় ইকুয়াল টু কি হচ্ছে সেটাকে বের করে নেব। তো বল আর ভরের মধ্যে যে সম্পর্কটি রয়েছে, আমরা জানি যে নিউটনের দ্বিতীয় সূত্রের যে গাণিতিক রূপটা হয়, অর্থাৎ এফ ইকুয়ালস টু এম এ। তাহলে চলো সেখান থেকে শুরু করা যাক, কিছু পাওয়া যাচ্ছে কিনা দেখা যাক। তাহলে আমরা কি জানি, নিউটনের দ্বিতীয় সূত্র এফ ইকুয়ালস টু এম এ, অর্থাৎ বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। আচ্ছা, আমাদেরকে কিন্তু দৈর্ঘ্য বলেছিল। আচ্ছা, ত্বরণকে তো আমরা ভাঙিয়ে লিখতে পারি। ত্বরণ ইকুয়াল টু কি হয়, ত্বরণ ইকুয়াল টু হয় বেগের পরিবর্তন বাই সময়। আবার বেগ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সরণ বাই সময়। তাহলে ধাপে ধাপে আমরা যদি কাজগুলো করি, ধরো এখান থেকে তাহলে আমরা হচ্ছে বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, তাহলে এই ভ্যালুটা হচ্ছে এখানে পুট করে দাও আগের ইকুয়েশনে। তাহলে কি হবে, এস ডিভাইড টি, আর নিচে তো আগে থেকে একটা টি ছিল, তাহলে কি হচ্ছে টি স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার এর এই ভ্যালুটা আমরা হচ্ছে আগের ইকুয়েশনে বসিয়ে দিই এখানে। তাহলে আমরা এফ ইকুয়ালস টু কি পাচ্ছি, এম এস ডিভাইড টি স্কোয়ার। এখান থেকে টি স্কোয়ার ইকুয়াল টু কি পাওয়া যাবে, টি স্কোয়ার এদিকে চলে আসবে, তাহলে এফটা এখানে নিচে চলে যাবে, এম এস এর নিচে চলে যাবে এফ। এফকে আমরা আর কিছু দিয়ে ভাঙাতে পারছি না, কারণ এফটাও কিন্তু মৌলিক রাশি বলে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে এবার আমরা হচ্ছে মাত্রাগুলো বসাই। তো এম বলতে ভর, ভরের মাত্রা ক্যাপিটাল এম হয়,
এস তো সরণ বলতে দৈর্ঘ্য, তাহলে এর মাত্রা কি হবে? এল হবে। এবং বলের মাত্রা তো এফই বলা হয়েছে, এবং এফ নিচে আছে, ওটাকে আমরা উপরে উঠিয়ে নিলে কি হবে? এফ ইনভার্স হয়ে যাবে। এবং যেহেতু এটা টি স্কোয়ার ইকুয়াল এটা ছিল, তাহলে টি ইকুয়াল টু কী হবে? রুট ওভার হয়ে যাবে। রুট মানে কি হয়? পাওয়ার হাফ হয়। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এম টু দি পাওয়ার হাফ, এল টু দি পাওয়ার হাফ, এবং এফ টু দি পাওয়ার, যেহেতু -1 ছিল তাহলে -হাফ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের সময়ের মাত্রা, ভর, দৈর্ঘ্য এবং বল মৌলিক রাশির সাহায্যে সেটিকে লেখা হলো। তাহলে দেখে নাও আমাদের অপশন নাম্বার কততে ম্যাচ করছে। অপশন নাম্বার এতে এম টু দি পাওয়ার হাফ, এল টু দি পাওয়ার হাফ, এফ টু দি পাওয়ার -হাফ রয়েছে। তো আমাদের অপশন নাম্বার এটাই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে। বলছে এখানে যে নিচের কোনটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সিগনিফিক্যান্ট ফিগার সবচেয়ে বেশি। তো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার আমরা কতগুলো নিয়ম জেনেছিলাম, সেই নিয়মগুলো আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমরা এরকম টাইপের প্রশ্নগুলো সমাধান করতে পারবো। তো আমরা প্রত্যেকটি অপশনে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বের করে নিই, তারপরে দেখবো যে কার মধ্যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি আছে। তো প্রথমে যে অপশনটি রয়েছে যে 6.5200 জুল, এখানে যেগুলো অশূন্য সংখ্যা সেগুলো সবই তাৎপর্যপূর্ণ। আমাদের সমস্যা কোথায় হয়? শূন্যগুলোকে নিয়ে, শূন্য আগে আছে না পরে আছে, সে তাৎপর্যপূর্ণ হবে না সেগুলোতে। তো যে নিয়মটা আমরা জানি যে দশমিক বিন্দুর পর যদি কোনো অশূন্য সংখ্যা থাকে এবং তারপরে যে শূন্যগুলো থাকে এরা কিন্তু তাৎপর্যপূর্ণ হয়। অর্থাৎ আমাদের প্রথমে তো 652 তাৎপর্যপূর্ণ আছেই, তার সাথে কিন্তু এই 0 দুটো তাৎপর্যপূর্ণ হচ্ছে। তাহলে টোটাল তাৎপর্যপূর্ণ কটা হয়ে গেল এখানে? 5টি। বি নাম্বার অপশনে চলো। আমরা যে নিয়মটা পেয়েছিলাম যে যখন কোনো ঘাতযুক্ত রাশি থাকবে, তো ঘাতযুক্ত অর্থাৎ 10 টু দি পাওয়ার দিয়ে যখন কোনো রাশি থাকবে তো সেটির কোনো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হয় না। অর্থাৎ শুধুমাত্র আমাদের 2, 6, 4 এই তিনটি হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। অর্থাৎ এই যে ভ্যালুটা দেওয়া আছে এর মধ্যে মাত্র 3টে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রয়েছে। অপশন নাম্বার সি 0.005, দশমিকের পরে যে শূন্যগুলো আছে এই শূন্যগুলোর আগে কিন্তু কোনো অশূন্য সংখ্যা নেই, অর্থাৎ 1, 2, 3, 4 এইসব কিছু নেই। তার জন্য কিন্তু এইগুলো তাৎপর্যপূর্ণ হয় না। এখানে শুধুমাত্র তাৎপর্যপূর্ণ সংখ্যা হচ্ছে একটি, সেটি হচ্ছে 5। তাহলে এখানে একটি হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। লাস্ট অপশনে কি বলছে এখানে যে 0.006032, তো এটা তোমার হচ্ছে আগের মতোই হচ্ছে, পয়েন্টের পরে অর্থাৎ দশমিকের পরে যে জিরোগুলো আছে তো সেগুলো তাৎপর্যপূর্ণ হচ্ছে না। কিন্তু এই যে দেখো 6 হচ্ছে একটা অশূন্য সংখ্যা, আবার 3 হচ্ছে একটা অশূন্য সংখ্যা, 6 আর 3 মাঝে যে জিরোটা আছে এ কিন্তু তাৎপর্যপূর্ণ হবে, কারণ দুটো অশূন্যর মাঝে যে শূন্যগুলো থাকে তারা তাৎপর্যপূর্ণ হয়। তাহলে এখানে আমার 6032 এর এই 4টি হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা, অর্থাৎ টোটাল চারটা হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তাহলে কোথায় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সব থেকে বেশি হলো? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ এখানে 5টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রয়েছে। আশা করি বুঝতে পেরেছি। চলো এবার পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এটিও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থেকে দেওয়া হয়েছে। যেহেতু আমরা আগের প্রশ্নে বেশ কিছু ডিটেলসে আলোচনা করে নিয়েছি, আশা করি এই প্রশ্নটির উত্তর তোমরা নিজেরাই পেরে যাবে। দেখো এখানে যে সংখ্যাটি দেওয়া আছে যে 220.400, যেহেতু দশমিকের পরে অশূন্য সংখ্যার পরে জিরোগুলো আছে তাহলে জিরোগুলো তাৎপর্যপূর্ণ হবে। তাহলে এখানে এই জিরোটাও তো তাৎপর্যপূর্ণ হচ্ছে, কারণ হচ্ছে এই যে এটা একটা অশূন্য আর এখানে একটা অশূন্য, এই দুটো অশূন্যের মাঝে কি হচ্ছে? এই শূন্যটা রয়েছে, তাহলে এও তাৎপর্যপূর্ণ হচ্ছে। তাহলে টোটাল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, টোটাল 6টি হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। আচ্ছা,
এটি হচ্ছে আমাদের ত্রুটি পরিমাপের একটি নিউমেরিক্যালস। আমাদের যে বিভিন্ন রকমের ত্রুটি পরিমাপ করতে আসে যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, গুণ বা ভাগের ক্ষেত্রে এবং ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে, তার মধ্যে সব থেকে বেশি যেটা পরীক্ষাতে আসে সেটা হচ্ছে ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে ত্রুটি কিভাবে নির্ণয় করতে হয়। তো তারই এটা একটা দেওয়া আছে নিউমেরিক্যাল। তো দেখা যাক প্রশ্ন কি বলা হচ্ছে। বলছে একটি পরীক্ষায় এ, বি, সি এবং ডি চারটি ভৌত রাশি পরিমাপের ত্রুটি 1%, 2%, 3% এবং 4%। তাহলে বলছে এক্স ইকুয়াল টু যে সম্পর্ক দেওয়া আছে, মানে এক্স হচ্ছে একটি ভৌত রাশি, যে ভৌত রাশিটা এ, বি, সি, ডি এর উপর নির্ভর করছে এবং সে কিরকম নির্ভর করে সেটিও দেওয়া আছে। এ টু দি এর স্কোয়ার, বি টু দি পাওয়ার হাফ, সি এর পাওয়ার 1/3 এবং ডি এর পাওয়ার কিউব। তো এটি হচ্ছে আমাদের মেন সমীকরণ। এবং এ, বি, সি, ডি এগুলো যে পরিমাপ করেছি, তো এগুলো পরিমাপ করার পরেই তো আমি এক্স এর ভ্যালুটা পাচ্ছি। অর্থাৎ যেমন আমাকে যদি বলে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল যদি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করি তাহলে কি করতে হবে, আমাদেরকে দৈর্ঘ্য মাপতে হবে, প্রস্থ মাপতে হবে। এবার দৈর্ঘ্য মাপতে গিয়ে তো আমাদের কিছুটা ত্রুটি হবে, প্রস্থ মাপতে গিয়ে তো কিছুটা ত্রুটি হবে। তো দৈর্ঘ্য মাপতে শতকরা কতটা ত্রুটি বা প্রস্থ মাপতে শতকরা কতটা ত্রুটি সেগুলো আমাদেরকে দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল মাপতে শতকরা ত্রুটি কত হবে সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো সেরকমই এখানে দেওয়া আছে যে এক্স হচ্ছে একটি ভৌত রাশি যে এ, বি, সি, ডি এর উপর নির্ভর করছে। যখন আমি এ পরিমাপ করেছি তার মধ্যে শতকরা ত্রুটি 1%, বি পরিমাপের ক্ষেত্রে শতকরা ত্রুটি 2%, সি এর ক্ষেত্রে 3% এবং ডি এর ক্ষেত্রে 4% হয়েছে। তাহলে এক্স এর মধ্যে টোটাল যে শতকরা ত্রুটিটা কত হচ্ছে সেটা বের করতে বলেছে। তো এরকম টাইপের নিউমেরিক্যাল আমরা কি করে করব দেখো। তো প্রথমে আমাদের এটাকে কিভাবে লিখতে হবে, এভাবে লিখবে প্রথমে যে ডেল এক্স বাই এক্স, এইটুকু অংশকে বলা হয় যে এক্স এর ভগ্নাংশ ত্রুটি। অর্থাৎ এক্স পরিমাপের ত্রুটি হয়েছে ডেল এক্স, তার অরিজিনাল মান দিয়ে ডিভাইড, তাহলে এটা হয়ে গেল ভগ্নাংশ ত্রুটি বা ফ্র্যাকশনাল ইরর। এবং একে যখন আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো তখন এটা হয়ে গেল এখন শতকরা ত্রুটি। তাহলে সিমিলারলি আমরা বাকি রাশিগুলোকেও এইভাবেই লিখবো। এবার পাওয়ারগুলো কি হবে দেখো। তাহলে এ এর পাওয়ার কত আছে, 2 আছে, পাওয়ারটা সামনে চলে আসবে, এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে। সিমিলারলি আমরা এখানে যেটা যেভাবে লিখেছিলাম এক্স কে এভাবে লিখবো, ডেল এ বাই এ ইন্টু 100। অর্থাৎ এইটুকু হয়ে গেল আমার হচ্ছে এ পরিমাপের শতকরা ত্রুটি, সামনে কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই আছে। চলো বাকিগুলো লিখে নাও। প্লাস বি এর পাওয়ার হাফ আছে, তাহলে হাফ সামনে চলে আসবে, ডেল বি বাই বি ইন্টু 100 প্লাস সি যদিও ডিভাইডে আছে, যারা ডিভাইডে থাকবে তাদেরকেও যোগ করতে হবে। তাহলে পাওয়ার হচ্ছে 1/3 ডেল সি ডিভাইড সি ইন্টু 100 প্লাস ডি এর পাওয়ার রয়েছে 3, তাহলে 3 ডেল ডি বাই ডি ইন্টু 100। আচ্ছা, এবার যেহেতু আমাদের এ, বি, সি, ডি এর শতকরা ত্রুটি দেওয়া ছিল, মানগুলো বসিয়ে দাও। তাহলে হচ্ছে 2 ইন্টু 1% ছিল, প্লাস হাফ ইন্টু 2 প্লাস 1/3 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4। তাহলে 2 ইন্টু 2 হচ্ছে, এখানে 2 2 কেটে গেল, 1 থাকছে, এখানে 3 3 কেটে গেল, 1 থাকছে, 3 4 12 হচ্ছে। তাহলে 2 1 3 1 4 4 আর হচ্ছে 12, টোটাল হচ্ছে 16%। অর্থাৎ এক্স পরিমাপের শতকরা ত্রুটি কত হলো, 16%। তাহলে আমাদের বি নাম্বারটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এটিও আমাদের ত্রুটি থেকেই দেওয়া হয়েছে। যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমাদের যে নিয়মটা অ্যাপ্লাই হবে সেটা আমরা এখান থেকে জানতে পেরে যাব। তো দেখা যাক। এখানে বলেছে দুটি রোধ, R1 একটি রোধ যার মান হচ্ছে 100 প্লাস মাইনাস 3 ওহম এবং R2 একটি রোধ যার মান হচ্ছে 200 প্লাস মাইনাস 4 ওহম শ্রেণী সমবায়ে সংযুক্ত রয়েছে। আচ্ছা, ক্লাস 10-এ তোমরা পড়েছিলে যে পরিবাহীর মধ্যে যে জিনিসটা বাধার সৃষ্টি করে তড়িৎ প্রবাহকে তাকে রোধ বলা হয়, এবং রোধের যে সমবায় হয় সেটা দুই রকমের হয়, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ের যে ফর্মুলাটি ছিল আর এস
আর এস ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস ডট 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 এইভাবে অ্যাড হয়ে যায় শুধু, অর্থাৎ এইভাবে রোধের সিম্বল, এটা রোধের হচ্ছে সিম্বল, এটা ধরে নিলাম যে R1, এইভাবে আরেকটা যখন এর সাথে পরপর লাগানো হয় R2, বা এইভাবে আরও থাকতে পারে, পরপর যখন লাগানো হয় তখন সেটাকে শ্রেণী সমবায় বলা হয়। এবং শ্রেণী সমবায়ে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে তুল্য রোধ যদি বের করতে বলে তাহলে কি করতে হয়, এগুলোকে যোগ করে দিতে হয়, অর্থাৎ এই নিয়মটা এখানে অ্যাপ্লাই হয়। সমান্তরাল সমবায়ে অন্য নিয়ম আছে, 1/, করে লিখতে হয়, সেটাতে আমরা এখন যাচ্ছি না। তো আমাদের যেহেতু এখানে বলেছে যে শ্রেণী সমবায়ে সংযুক্ত রয়েছে, তো এরকম টাইপের প্লাস মাইনাস দিয়ে যখন ওদের ত্রুটির পরিমাপটা দেওয়া থাকবে তখন তাদের তুল্য রোধ কি করে বার করতে হবে, অর্থাৎ যোগ হয়ে যাচ্ছে যেহেতু এখানে, যেহেতু যোগ হচ্ছে দুটো রাশির মধ্যে, তো যোগের ক্ষেত্রে ত্রুটিটা কি হয় চলো দেখো। তাহলে আমরা কি করব, প্রথমে রোধগুলোর মানগুলো প্রথমে লিখে নাও। R1 ইকুয়াল টু আচ্ছা, এখানে আমাদের R1 দেওয়া আছে, R1 ইকুয়াল টু 100 প্লাস মাইনাস 3 ওহম, এবং R2 দেওয়া আছে 200 প্লাস মাইনাস 4 ওহম। আচ্ছা, আমরা প্রথমে আর এস অর্থাৎ শ্রেণী সমবায়, ওই জন্য তো R1 প্লাস R2 করে নেব, অর্থাৎ এই মানগুলো হচ্ছে R1 R2, এইগুলোকে আমরা ডেল R1, এটাকে আমরা ডেল R2 দিয়ে লিখব। তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে 100 প্লাস কত 200, তাহলে কত হচ্ছে 300 ওহম। এবং ডেল আর এস, এই ত্রুটিগুলো কিন্তু যোগই হবে, ত্রুটি সবসময় কি হবে, যোগ হবে। তো ডেল আর এস আমরা লিখতে পারি যে 3 প্লাস, অর্থাৎ আচ্ছা, তাহলে ডেল R1 প্লাস ডেল R2, অর্থাৎ 3 প্লাস 4 ইকুয়াল টু 7 প্লাস মাইনাস, ঠিক আছে, এগুলোর সামনেও তোমরা প্লাস মাইনাস বসাতে পারবে। তাহলে টোটাল যে রোধ হবে আমাদের, তাহলে তুল্য রোধ R ইকুয়াল টু কত হবে, 300 প্লাস মাইনাস 7, এটি হবে আমাদের টোটাল বা তুল্য রোধ। তাহলে আমাদের দেখো অপশন নাম্বার কোথায় মিলছে, অপশন নাম্বার আমাদের বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এটি তো আমাদের যোগ করতে হলো, যদি বিয়োগ করতে হতো তোমাকে দুটো রাশি দিয়ে দিল বিয়োগ করতে হবে, তাহলে কি করবে, চলো আমরা একটা উদাহরণ নিয়ে দেখে নিই ব্যাপারটা কি হচ্ছে। ধরো তোমাকে দিয়েছে এ ইকুয়াল টু, তোমাকে দিয়েছে 300 প্লাস মাইনাস 7, সাপোজ কোনো একটা যে কোনো রাশি, এবং বি ইকুয়াল টু দেওয়া আছে 100 প্লাস মাইনাস ধরো 3 দেওয়া আছে, এবং তোমাকে কি করতে হচ্ছে, এ মাইনাস বি করতে হচ্ছে, ধরো এ মাইনাস বি করতে হচ্ছে। তাহলে কি করবে, তাহলে এর যে প্রথমের যে মানটি আছে সেখান থেকে বি এর যে প্রথম মানটি আছে সেটি তো বিয়োগ করে দেবে, অর্থাৎ 300 থেকে 100 মাইনাস করে দিলে কত হচ্ছে, 200 হচ্ছে। আর এই ত্রুটিগুলো কি করবে, আগে যেমন যোগের ক্ষেত্রে আমরা ত্রুটিগুলো কি করেছিলাম, যোগ করে নিয়েছিলাম, ত্রুটিগুলো কি করেছিলাম, এই যোগ করে নিয়েছিলাম। তো বিয়োগের ক্ষেত্রে তাহলে ত্রুটিগুলো কি বিয়োগ হবে না, যোগই হবে, ত্রুটি সবসময় কি হবে, যোগ হবে। তাহলে আমাদের এখানে প্লাস মাইনাস 7, এখানে প্লাস মাইনাস 3, তাহলে আমাদের হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 10 হয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের কিন্তু বিয়োগের ক্ষেত্রে ত্রুটিগুলো ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নে। আচ্ছা, এখানে আমাদের লাস্টে প্র্যাকটিক্যাল বেসড কোয়েশ্চেন আছে। আমাদের হচ্ছে ক্লাস 11-এর প্র্যাকটিক্যালের সিলেবাসে স্লাইড ক্যালিপার অর্থাৎ ভার্নিয়ার ক্যালিপার আছে, এবং স্ক্রু গেজ, স্পিরোমিটার, এই সবগুলো আছে। তো প্রথম যে প্রশ্নটি দেওয়া হয়েছে এখানে ভার্নিয়ার ক্যালিপার থেকে দেওয়া হয়েছে, বলছে ভার্নিয়ার ক্যালিপার্স থেকে দেওয়া হয়েছে, বলছে মূল স্কেলের n সংখ্যক দাগ ভার্নিয়ার স্কেলে n প্লাস সংখ্যক দাগের সমান। মূল স্কেলের n সংখ্যক দাগ ভার্নিয়ার স্কেলের n প্লাস 1 দাগের সমান হচ্ছে, এবং বলছে মূল স্কেলের প্রতিটি দাগের মান x। আমরা দেখেছিলাম যে ভার্নিয়ার ক্যালিপারের দুটি স্কেল থাকে, একটি হচ্ছে মেন স্কেল
যেটা আমাদের সাধারণ স্কেলের মতো হয়, এবং তার উপরে একটা ছোট্ট স্কেল থাকে যাতে 10টা মাত্র দাগ দেওয়া থাকে, যেটা ওর উপরে চলাফেরা করতে পারে। মুভাবল যে স্কেলটা আছে সেটাকে আমরা ভার্নিয়ার স্কেল বলি। তো ভার্নিয়ার স্কেলে 10টা দাগ থাকে, কিন্তু এখানে তো তোমাকে কোনো মান দেয়নি, এখানে শুধু এন মানে জেনারেল ফর্মুলা বলে দিয়েছে। তাহলে বলছে যে মূল স্কেলের 10 ঘরের সাথে ভার্নিয়ারের মূল স্কেলের n ঘরের সাথে ভার্নিয়ারের n+1 দাগ সমান হচ্ছে, এবং মূল স্কেলের প্রতিটি ঘরের মানও দিয়ে দিয়েছে x। তাহলে ভার্নিয়ার ধ্রুবক মান কত হবে? ভার্নিয়ার ধ্রুবক বের করার ফর্মুলা হচ্ছে মূল স্কেলের একটি ঘর থেকে ভার্নিয়ার স্কেলের একটি ঘর আমাদের বিয়োগ করতে হয়। চলো দেখা যাক কি হচ্ছে। তাহলে আমাদের যে ডেটা দেওয়া আছে যে মূল স্কেলের এক ঘর অর্থাৎ 1 MSD মেন স্কেল ডিভিশন, মূল স্কেলের এক ঘর কত দেওয়া আছে? x। এবং আমাদের বলেছে যে n+1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু n মেন স্কেল ডিভিশন, এটি আমাদের দেওয়া আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু n ডিভাইড n+1 MSD। তো আমাদের হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্ট বের করার ফর্মুলা কি? ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি বা লিস্ট কাউন্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্ট বের করার ফর্মুলা হচ্ছে 1 MSD মাইনাস 1 VSD। তো আমরা হচ্ছে 1 MSD এর ভ্যালু জানি আমরা হচ্ছে x, এবং 1 VSD এর ভ্যালু কিন্তু আমরা হচ্ছে এখানে বের করে রেখেছি MSD এর ফর্মে। তাহলে আমরা ভ্যালুগুলো পুট করে দিই। তাহলে 1 MSD বলতে হচ্ছে x, এবং 1 VSD বলতে হচ্ছে n বাই n+1 MSD। এবার যেহেতু MSD ইকুয়াল টু x, 1 MSD ইকুয়াল টু x, তো আমরা এই সমীকরণটিকে আরেকটু যদি মডিফাই করে লিখতে চাই তাহলে এরকম হবে n বাই n+1 ইন্টু x। তাহলে আমরা সেই মানটি এখানে বসিয়ে দিচ্ছি x। তাহলে এখান থেকে আমরা x কমন নিতে পারবো। তাহলে x কমন নিলে আমাদের থাকবে 1 মাইনাস n বাই n+1। আচ্ছা, এইটুকু ক্যালকুলেশন করে নিলে আমাদের কি হবে? x লসাগু করলে n+1ই হবে, উপরে n+1 হবে, মাইনাস n হয়ে যাবে, এখানে n কেটে গেল। তাহলে আমাদের পড়ে থাকছে x ডিভাইড n+1, এটা পড়ে থাকছে। অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্টের মান আমাদের কিন্তু এটা পাওয়া গেল। যেহেতু আমাদের এখানে কোনো অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া নেই, তো আমাদের এটা যেহেতু একটা জেনারেল ফর্মুলা, তো দেখো অপশন নাম্বার কোথায় ম্যাচ করছে। অপশন নাম্বার এতেই আমাদের ম্যাচ করে যাচ্ছে, অর্থাৎ এটি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ এটা হচ্ছে তার লঘিষ্ঠ ধ্রুবকের মান। আচ্ছা, আমরা যেটা স্লাইড ক্যালিপার সচরাচর ব্যবহার করি আমাদের ল্যাবে, তো তার ক্ষেত্রে যে ব্যাপারটা হয় যে ভার্নিয়ার স্কেলে 10টা ঘর মূল স্কেলের 9 ঘরের সাথে মিলে। তাহলে আমরা যদি তার ক্ষেত্রে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্টটা বের করি তাহলে কত হবে একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, আমরা সেটি এই দিয়ে করে নিচ্ছি। তাহলে যেটা বলা হলো যে ভার্নিয়ার ক্যালিপার যেটা আমরা ব্যবহার করি যে তার আর এক একটা মেন স্কেলের মান কিন্তু 1 মিলিমিটার করে। তাহলে 1 MSD ইকুয়াল টু কত হয়? 1 মিলিমিটার হয়, এবং 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু হয় 9 মেন স্কেল ডিভিশন। তাহলে এখান থেকে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু কত হচ্ছে? 9/10 মেন স্কেল ডিভিশন।
তাহলে আমাদের লিস্ট কাউন্টের ফর্মুলা কি? লিস্ট কাউন্টের ফর্মুলা হচ্ছে 1 MSD মাইনাস 1 VSD। তাহলে 1 MSD কত? 1, আর 1 VSD কত? 9/10 MSD, অর্থাৎ MSDর ভ্যালু তো মিলিমিটার, 1 মিলিমিটার, তাহলে মিলিমিটার লিখে দিলাম। তাহলে এখান থেকে মাইনাস করে দিলে হয়ে যাবে 1/10 মিলিমিটার, অর্থাৎ এটিকে আমরা লিখতে পারি 0.1 মিলিমিটার বা 0.01 সেন্টিমিটার। তো আমরা যে স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স ল্যাবে ইউজ করব তার লঘিষ্ঠ ধ্রুবক কিন্তু 0.01 সেন্টিমিটার। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা, এটা আমাদের ছিল আমাদের জেনারেল ফর্মুলা। এটা আমাদের জানা থাকলে আমরা কিন্তু যে কোনো আমরা নিউমেরিক্যাল করতে পারবো। আমাদেরকে এটাও বলতে পারি যে 50 ভার্নিয়ার স্কেল ডিভিশন 49 মেন স্কেল ডিভিশনের সাথে মিলে গেল, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে? তো সেটাও তোমরা তাহলে একই রকম নিয়মে কি করতে পারবে? সলভ করতে পারবে। আচ্ছা, এই প্রশ্নটিও আমাদের প্র্যাকটিক্যাল বেসড। আমাদের বললাম যে স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গেজ আছে, তো এটি স্ক্রু গেজ থেকে দেওয়া হয়েছে। আর এটি হচ্ছে আজকের আমাদের লাস্ট কোয়েশ্চেন, অর্থাৎ আমরা কিন্তু ইউনিট 1 থেকে কিন্তু 10টা প্রশ্ন করে ফেলছি এবং এই 10টা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা এগুলো কিন্তু বারবার দেখবে, প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এরকম টাইপের প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে এবং তোমাদের আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে। বলছে একটি স্ক্রু গেজের চক্রাকার স্কেলে মোট 100টি ভাগ আছে। চক্রাকার স্কেলটি দুবার পূর্ণ চক্রে রৈখিক স্কেল পার্ট হচ্ছে 1 মিলিমিটার। স্ক্রু গেজটির লঘিষ্ঠ ধ্রুবক লিস্ট কাউন্ট বের করতে বলেছে। আগে আমরা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট বের করলাম, এখন হচ্ছে স্ক্রু গেজ এর লিস্ট কাউন্ট বের করতে বলেছে। তো স্ক্রু গেজের যে ব্যাপারটা হয়, স্ক্রু গেজের আমরা যখন স্ক্রুটাকে এইভাবে রোটেশন করাই, একবার যখন ফুল রোটেশন হয় তখন সে কিন্তু সামনের দিকে 1 মিলিমিটার যায়, কিন্তু এখানে আমাদেরকে কি দিয়েছে যে দুইবার পূর্ণ চক্র গেলে 1 মিলিমিটার যাচ্ছে, অর্থাৎ দুইবার পূর্ণ চক্র গেলে 1 মিলিমিটার। তো এখানে আমাদের একটা টার্মস আছে, সেটা হচ্ছে পিচ। পিচ বলতে কি বোঝায়? একবার যখন আমি স্ক্রুটাকে ঘোরাচ্ছি, এভাবে যখন স্ক্রুটাকে এভাবে ঘোরানো হয় তখন সেগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবার একবার পূর্ণ ঘোরালে সেগুলো সামনের দিকে কতটা যাচ্ছে? 1 মিলিমিটার যায়, আমাদের যেটা সাধারণ স্কেল হয় মানে স্ক্রু গেজের। কিন্তু এখানে আমাদের প্রশ্নে বলেছে যে দুইবার ঘোরালে 1 মিলিমিটার যাচ্ছে। তো পিচ বলতে কি বোঝায়? একবার ঘোরালে কতটা যাচ্ছে সেটাকে আমরা পিচ বলি। তাহলে এখানে আমাদের দুইবারের দেওয়া আছে 1 মিলিমিটার, তাহলে একবারের জন্য কত হবে? সেটাই হবে আমাদের পিচ। তাহলে দুইবার ঘোরার জন্য আমাদের যাচ্ছে 1 মিলিমিটার। তাহলে একবারের জন্য কত হবে? 1/2 অর্থাৎ 0.5 মিলিমিটার। এটি হচ্ছে পিচ। তাহলে পিচ বলতে কি বোঝালো? যে আমরা যখন এটাকে সম্পূর্ণ একবার স্ক্রুটাকে ঘোরাচ্ছি তো সামনে দিয়ে কতটা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে। প্র্যাকটিক্যাল করলে তোমরা সেগুলো আরো ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আমাদের স্ক্রু গেজের লঘিষ্ঠ ধ্রুবক বের করার ফর্মুলা হচ্ছে লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু হয় পিচ বাই নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন। অর্থাৎ চক্রাকার স্কেলে মোট কটি দাগ থাকে? 100টি দাগের কথা এখানে বলা হয়েছে। তাহলে পিচ কত পেলাম? 0.5 মিলিমিটার এবং চক্রাকার স্কেলে কটি দাগ আছে? 100টি। তাহলে কত আসবে এটা? 0.005 মিলিমিটার। আমরা এটিকে সেন্টিমিটারে করে নিলে কত হবে? 0.0005 সেন্টিমিটার। তাহলে স্ক্রু গেজের লিস্ট কাউন্ট হয়ে গেল আমাদের হচ্ছে 0.005 সেন্টিমিটার। দেখো অপশন কত নম্বর অপশন মিলছে? অপশন নাম্বার হচ্ছে এতেই দেখতে পাচ্ছি আমরা 0.005 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এটি হচ্ছে আমাদের কিন্তু সঠিক উত্তর। তো আমরা তাহলে হচ্ছে প্র্যাকটিক্যাল বেস দুটি প্রশ্ন সলভ করলাম এবং তার আগে হচ্ছে আমরা ত্রুটির দুটি প্রশ্ন, মাত্রা থেকে দুটি প্রশ্ন, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থেকে দুটি প্রশ্ন এবং ভৌত রাশি এবং একক সম্পর্কে দুটি প্রশ্ন করলাম। এইভাবে আমরা ইউনিট 1-এর যে 5টি বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু আমরা দুটো করে এমসিকিউ
সলভ করলাম, যেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। তোমরা এগুলো বারবার দেখো, বারবার প্র্যাকটিস করো। একটা অঙ্ক নিজে করতে পারলে তোমরা আরও 2-3টা নিজেই করতে পারবে, তখন নিজে থেকে তোমরা মোটিভেটেড হবে এবং তোমরা পড়াশোনাতে তখন আরও ভালো হয়ে যেতে পারবে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও। এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে পরের ইউনিট অর্থাৎ 1D মোশন, সেখানে একমাত্রিক গতি এবং ভেক্টর এইসব নিয়ে আলোচনা করা আছে। তো সেগুলো থেকে আমরা হচ্ছে 10টি এমসিকিউ পরবর্তী ক্লাসে প্র্যাকটিস করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আর ক্লাসটিকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি দিয়ে দেবে। টাটা, বাই বাই।